দেখুন পুরো গেল। নমস্কার নমস্কার। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। কোথায় জয় কোথায়? হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আপনারা শান্ত হন। নমস্কার। আমি কি কথা বলবো? তাহলে আপনারা একটু শান্ত হন, কথা বলবেন না। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনিই প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন। তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন।
তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ, এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল। আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন। আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস, আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাস। 1994 সালের 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। আর মাত্র 7 দিন পর আমার নির্বাসনের 32 বছর পূর্ণ হবে। স্বদেশের বাইরে কাটানো সময় এরই মধ্যে স্বদেশে কাটানো সময়কে অতিক্রম করেছে। রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভেতর থেকে দেশকে সরাতে পারেনি। বাংলা ভাষাই আমার বহনযোগ্য স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে বেরিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য 2 বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসেই কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সেই সেজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাকযোগে কবিতা আসতো, কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ।
আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন দুই বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল। 80-র দশকের শেষ দিকে কলকাতায় আসা শুরু করলাম। 90-এর দশক থেকে এখানে আমার বই প্রকাশিত হয়। বাংলাকে কোনোদিন এপার ওপার বলে অনুভব করিনি। কাঁটাতার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে ভাগ করতে পারে না। নির্বাসনের পথে দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32 কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি, আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি। নারী ও পুরুষের সমান অধিকারের কথা লিখেছি। ধর্ম, বর্ণ, জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা বলেছি। কোনো বিধান, তার উৎস ধর্ম, সমাজ, পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা, সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে। এই কথাগুলোই অপরাধ বলা হলো, এই কথাগুলোকেই অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো। শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি। একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নীরবতা কিনেছিল। একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয়, কিন্তু রাষ্ট্র দুর্বল হয়, হুমকিদাতা শক্তিশালী হয়। সে শিখে যায় আরো জোরে হুমকি দিলেই রাষ্ট্র নত হবে। ভয়ের কাছে আপোষ শান্তি আনে না, পরবর্তী হুমকির ভিত্তি তৈরি করে। একটি সভ্য সমাজে একটি যুক্তির উত্তর আরেকটি যুক্তি, একটি বইয়ের উত্তর আরেকটি বই। কোনো মত অপছন্দ হলে প্রতিবাদ করুন, খণ্ডন করুন, পাল্টা লিখুন, কিন্তু লেখককে হত্যা করতে যাবেন না, কারাগারে নিক্ষেপ করবেন না, তার দেশ, ভাষা, পাঠক ও ঘর থেকে তাকে নির্বাসিত করবেন না। যে স্বাধীনতা শুধু নিজের পছন্দের কথার জন্য, তার নাম বাক স্বাধীনতা নয়। একটি সমাজের সভ্যতা বোঝা যায় তার অপ্রিয় ও অজনপ্রিয় মত কতটা নিরাপদ তা দিয়ে। মতভিন্নতা সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য। মতের উত্তরে হত্যার হুমকি সভ্যতার পরাজয়। আমি কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি অশুভ মতাদর্শের বিরুদ্ধে।
সেই সব মতাদর্শের বিরুদ্ধে যেগুলো নারীকে পুরুষের অধীন করে, শিশুকে যুক্তির বদলে অন্ধ আনুগত্য শেখায়, ধর্মত্যাগ বা ঈশ্বরে অবিশ্বাসকে অপরাধ বলে এবং ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে শেখায়। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না। অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। সত্যকে ভারসাম্যের নামে অস্পষ্ট করা নিরপেক্ষতা নয়, বরং তা সত্যের সঙ্গে আপোষ। ইসলামের সমালোচনা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। মানুষের অধিকার আছে, মতাদর্শের কোনো অধিকার নেই। মানুষকে রক্ষা করতে হবে, মতাদর্শকে প্রশ্ন করতে হবে। মুসলমানের শুভাকাঙ্ক্ষী হওয়া মানে তাদের ধর্মীয় শাসনের বন্দিত্বে রেখে দেওয়া নয়। আমি চাই মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চা বাড়ুক, যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বাড়ুক, নারীরা পূর্ণ সমানাধিকার পাক, কারো মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনো মতাদর্শই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসলামের সমালোচনা করা বা ইসলাম সম্পর্কে সত্য কথা বলা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়, বরং মুসলিম সমাজের সংস্কার, বিবর্তন ও মানুষের মুক্তির জন্য এই সমালোচনা অত্যন্ত জরুরি। আজ বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক সমাজে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মই নীতিগতভাবে সমালোচনার ঊর্ধ্বে নয়। ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেই এসব সমাজ বহু পুরনো বৈষম্য ও কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে। খ্রিস্টান বিশ্বে ইনকুইজিশন ছিল। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করলেই এককালে মানুষকে মেরে ফেলা হতো। স্প্যানিশ ইনকুইজিশন এখন ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। কিন্তু মুসলিম বিশ্বের বহু দেশে ইসলামী ইনকুইজিশন চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আইন, ফতোয়া, কারাবাস, গণপিটুনি, হত্যার হুমকি এবং নির্বাসন, সব কিছুর উদ্দেশ্য এক: সংস্কারক বা সমালোচকের মুখ বন্ধ করো। এই কারণেই মুসলিম সমাজের মুক্ত চিন্তকদের কেউ খুন হয়েছেন, কেউ কারাগারে, কেউ নির্বাসনে। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছি, আমরা চাই মুসলিম সমাজও অন্ধ আনুগত্যের শৃঙ্খল ভেঙে যুক্তি, সমতা, মানবাধিকার ও আধুনিকতার পথে এগিয়ে যাক। আমরা সমালোচনা করি ধ্বংস করার জন্য নয়, করি পরিবর্তনের জন্য। যে বিধান নারীকে পুরুষের যৌন দাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে, সেই বিধানকে প্রশ্ন করতেই হবে। আরো বেদনাদায়ক